প্রথমে অ্যাডভোকেট রাজাকে আপনার কাছে যেতে চাই যে একটা প্রশ্ন, যদিও আপনি জানেন যে কয়েকদিন আগে বিশ্ব গণমাধ্যম মুক্ত গণমাধ্যম দিবস গিয়েছে, তো সেই গণমাধ্যমের স্বাধীনতা বা বাক স্বাধীনতা এবং তার ক্ষেত্রে আইনের প্রয়োগ নিয়ে অ্যাডভোকেট রাজাকে, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। যে গণমাধ্যমের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা এবং মানে যারা মুক্ত গণমাধ্যম চর্চা করছেন তাদের ক্ষেত্রে বা সাংবাদিকদের ক্ষেত্রে আইনের প্রয়োগ নিয়ে অনেক রকম কথা হচ্ছে। আহ, হ্যাঁ, কথাটা কি এরকম বলা যায়, যারা আওয়ামী লীগ সরকারের প্রিয়ভাজন ছিলেন বা যারা আওয়ামী লীগকে প্রিয় মনে করতেন, তাদের জি। উপরে হত্যা বা অন্যান্য অপরাধের, অন্যান্য জুলুমের দায় দেয়া যাবে কিনা, মানে তাদের বিরুদ্ধে হত্যা বা অন্যান্য অপরাধের যে দায় সেটা তাদের উপরে দেয়া যাবে কিনা, যেহেতু তারা ওই সরকারের বা ওই জুলুমগুলির সাথে সহযোগিতা করেছেন। আমরা একটু আপনার কাছ থেকে এটা একটু জানতে চাই। এর কারণ হচ্ছে, যদি যায় তাহলে পরবর্তী সরকারের অন্যায় অপরাধ এবং পরবর্তী সরকারকে যেসব সাংবাদিক সমর্থন করবেন, ভালো বলবেন, তাদেরকেও সেই একই অপরাধে অভিযুক্ত করা যাবে কিনা। অ্যাডভোকেট রাজ্জাকি। খালেদ ভাই, আপনি একজন সিনিয়র জার্নালিস্ট নাম্বার ওয়ান। আপনি ম্যাজিস্ট্রেসিতে ছিলেন। আপনি অনেক বড় আইনজ্ঞ, সেটা না বললেও আপনি আইনের সাথে সম্পৃক্ত ছিলেন বরাবরই। সেক্ষেত্রে আপনি নিজে জানেন যে জি। বাংলাদেশে আইনটা কিভাবে চলে এবং আইনের প্রয়োগ কিভাবে হয়। বাক স্বাধীনতার কথা বললেন, আর বাক স্বাধীনতার কথা যদি এক লাইনে শেষ করে দিন, আমার কথা না, কোনো একটা দামি লোকের কথা, নামটা মনে নাই, যে ফ্রিডম অফ স্পিচ বলতে যা বোঝায় তা পৃথিবীর সর্বত্রই আছে এবং বাংলাদেশেও আছে, অতীতেও ছিল, এখনো আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে ফ্রিডম আফটার স্পিচ থাকে কিনা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। অর্থাৎ আপনি বলতে পারবেন, আপনার যা মন চায় বলে গেলেন, তারপরে ফ্রিডম আফটার স্পিচ থাকে কিনা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। যখনই দেখবেন যে ফ্রিডম আফটার স্পিচ নাই, তার মানে ফ্রিডম অফ স্পিচ আপনার নাই। এটা আপনি সিম্পল ব্যাটার। আর যদি জুডিশিয়ারির দিকে আসেন আপনি, বা বিচার ব্যবস্থার দিকে যদি আপনি আসেন, আপনি বলেন যে আপনি যখন খুব সুপরিকল্পিতভাবে যখন আপনি একটা বিচার বিভাগকে নির্বাহী বিভাগের অধীনে নিয়ে যাচ্ছেন, তার মানে আপনি নির্বাহী বিভাগের অধীনে গিয়ে নেওয়ার পর বিচার ব্যবস্থায় যারা বিচার কাজে নিয়োজিত থাকবেন, তাদের পাশ দিয়ে যখন নির্বাহী বিভাগের লোকগুলো হাঁটাচলা করবে, তখন তাদের বারবার মনে হবে এরা আমার নিয়োগকর্তা। এবং যখন কেউ ভাববে যে এরা আমার নিয়োগকর্তা, সেই ব্যক্তি স্বাধীনভাবে কাজ করতে পারবে না, আপনি লিখে রাখতে পারেন। এক। দুই দুই যারা বিশ্বাস করেন যে আমরা বিচার বিভাগের স্বাধীনতা চাই, তারা অ্যাটলিস্ট বিচার বিভাগের সচিবালয়টা যখন স্টপ করে দেয়, বন্ধ করে দেয়, আইনটাকে পাশ না করে, দ্যাট ইজ অধ্যাদেশটাকে বাতিল করে দিয়ে বা তাকে গ্রহণ না করে, যখন একটা সচিবালয়, বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় হয়েছে, সেই অবস্থায় যখন তাকে স্টপ করে দেওয়া হয়, তখন তো আপনাকে বোঝা যায় ইন্টেনশন কি। আপনি জানেন যে ক্রিমিনাল কেসের ক্ষেত্রে মোটিভ, ইন্টেনশন একটা ফ্যাক্টর। তাহলে আপনি এখানে মোটিভটা কি, ইন্টেনশনটা কি? আপনি বিচার বিভাগের স্বাধীনতা চাইবেনই, তাহলে আপনি কেন এই পৃথক বিচার বিভাগের যে পৃথক সচিবালয়, সেই অধ্যাদেশটা আমরা কেন পাশ করলাম না? সুতরাং এটা আপনি একটা বিরাট বার্তা দিয়ে দিচ্ছেন অলরেডি, যে ইয়েস। আমার মনে হয় যে আপনি এই সরকারের ইন্টেনশনের কথা বলতেছেন, কিন্তু আমি যেটা আপনার কাছে একজন আইনজ্ঞ হিসেবে জানতে চাই যে, মানে অ্যাডভোকেট রাজাকে, মানে আমি আর যাই হই, আইনজ্ঞ তো কিছুতেই না, কারণ আমি আইন বিষয়ে আমার কোনো পড়াশোনা, মানে ডিগ্রিই নাই, তো আইনজ্ঞ তো অনেক পরের ব্যাপার। আমি যেটা জানতে চাইতেছি যে আপনি যাদেরকে বলতেছেন যে উনি মিডিয়াতে আওয়ামী লীগ সরকারের পক্ষে কথা বলেছেন, সেই জন্য তার বিপক্ষে আওয়ামী লীগ সরকারের যত খুন, যত জুলুম, সেইটা আমরা তাকে এনাবলার বলে তাকে আমরা বিচার করতে পারি, এবং এইটা বলে আপনি এক ধরনের জনসমর্থনও আমরা এর পক্ষে দেখছি। এইটা আসলে বিচার ব্যবস্থার জন্য বা মুক্ত স্বাধীনতার জন্য কতটা ঠিক? আমার প্রথম কথা হলো যে এই যে অভিযোগগুলো, যে কে হত্যা করলো, কে ক্ষমতায় থেকে হত্যা করলো, কার ইঙ্গিতে হত্যা হইলো, এটার বিচার নিয়ে যখন আমরা আলোচনা করি, আমরা যেমন কি বলে স্বাধীনতা বিরোধী শক্তি নিয়ে আলোচনা করি, তারা দীর্ঘদিন স্বাধীনতা বিরোধী শক্তি, কেউ কেউ বলছেন যে তারা ক্ষমা চাইলে, আমরা টকশোতেও শুনছি, আপনিও শুনছেন, যে জামাতে ইসলাম বা এরা ক্ষমা চায় না কেন, এরা ক্ষমা চাইলেই তো হয়ে যায়। এখন আমি আপনাকে একটা কথা বলি, এই যে অভিযোগগুলা, এটা কি আসলে রিয়েল কমপ্লেইন নাকি পলিটিক্যাল কমপ্লেইন? এই জায়গাটা আপনাকে প্রথম অ্যাসার্টেন করতে হবে। এই অভিযোগগুলো কি রিয়েল অভিযোগ না রাজনৈতিক অভিযোগ? কেন বলছি, আপনি যেহেতু বিচার বিভাগে ছিলেন, সেজন্য বলছি যে কতগুলা অফেন্স আছে যেটা আপনি আদালতের অনুমতি নিয়ে করতে পারেন, কম্প্রোমাইজ করতে পারেন। কিছু আছে অনুমতি না নিয়ে কম্প্রোমাইজ করতে পারেন, আবার কিছু আছে আদালতও পারমিশন দিতে পারবে না কম্প্রোমাইজ করতে, এটা নিশ্চয়ই আপনি জানেন। তো সেক্ষেত্রে আপনি যদি
2 লক্ষ মা বোনের ইজ্জত যখন লুটে নেওয়া হইলো, কিংবা 30 লক্ষ শহীদ হইলো, শহীদ আমরা বলি যুদ্ধের জন্য, কিন্তু ইনফ্যাক্ট তারা তো নিহত হয়েছে বা তাদেরকে হত্যা করা হয়েছে। তাহলে এই হত্যার যে বিচার এবং ধর্ষণ যদি বলেন, মা বোনের সম্ভ্রম নষ্ট করার সেটার যে বিচার, এগুলো তো কোনোভাবে কম্পাউন্ডেবল না, এটা ক্ষমা চেলেও মাফ হবে না। তাহলে এই অভিযোগটা 55 বছর ধরে চললো। 2টা সরকার, আজকে যারা ক্ষমতাছে তারা এবং যারা পতিত সরকার হইলো, ঘুরে ফিরে তারাই সবচেয়ে বড় রোল প্লে করছে বাংলাদেশে ক্ষমতায়। যদি বিশেষ করে আমি শেখ হাসিনার আমল ধরি, বেগম খালেদার আমল ধরি, দুইয়ে মিলে পাক্কা 30টা বছর দেশে ছিলেন, ক্ষমতায় ছিলেন। তাহলে এই অভিযোগটা কি শুধুই রাজনৈতিক অভিযোগ, নাকি আসলেই ক্রিমিনাল অফেন্স? ক্রিমিনাল অফেন্সের তামাদি নাই, ক্রিমিনাল অফেন্সের মাপ নাই যে অপরাধগুলো তারা করছে। তাহলে এটার বিচার কেন হচ্ছে না? অথচ চালকাল ধরে আমরা এই শব্দগুলো শুনতেছি। একইভাবে আপনি যদি শেখ হাসিনার আমলটা নিয়ে আসেন, এটা কি এখন রিয়েল কমপ্লেন না পলিটিক্যাল কমপ্লেন? যদি রিয়েল কমপ্লেন হয়, বিচার করতে হবে। ইউনূস সাহেব উনি যা করে গেছেন, সেখানে যদি রিয়েল কমপ্লেন থাকে, বিচার করতে হবে। তাই আমার প্রশ্ন, কমপ্লেন গুলা পলিটিক্যাল নাকি কমপ্লেন গুলা রিয়েল? এইখানে আগে আমার মনে হয় একটা নতুন জি জি রাজাক আমি বলি, আমি শেষ করছি, যদি পলিটিক্যাল কমপ্লেন হয়, তাহলে আপনাদের কোনো রাইটই নেই পলিটিক্যাল ইস্যু নিয়ে 55 বছর ধরে বিতর্ক করার, নাম্বার 1। আর যদি এটা রিয়েল কমপ্লেন হয়, কারো মাফ করার অধিকার নাই, আর টিভিতে বিতর্ক করার অধিকার নাই। আপনাদের বিচার করতে হবে। আর যদি বিচার করতে না পারেন, আপনাদেরকে ব্যাখ্যা দিতে হবে কেন পারছেন না। বিচার করতে না পারলে বিতর্ক তুলবেন না, নিজেরা কুইট করবেন যার যার পজিশন থেকে, কারণ বিচার করার নৈতিক দায়িত্ব আপনার। আমার মনে হয় যে রাজ্জাকি ভাই তার জায়গা থেকে বলছেন, কিন্তু আমরা নিশ্চয়ই আরো এটা জানতে চাইবো। আমি একটু জনাব আকবর হোসেন আপনার কাছে আসি। যে জনাব হোসেন, আমি মানে যে প্রশ্নটা করতে চেয়েছিলাম সেটা রিপিট না করে একটু এর মধ্যে একটু সংযুক্ত করি। সেটা হচ্ছে যে সরকারের বা একটা সাংঘাতিক ক্ষমতার কেন্দ্রবিন্দুকে যথেষ্ট পরিমাণে সমালোচনা করা হয় নাই, বা সমালোচনাই করা হয় নাই। তাদের সাথে গিয়ে ছবি তোলা হয়েছে, তাদেরকে অনেক ভালো বলা হয়েছে, তাদেরকে সোজা বাংলা ভাষায় তেল দেওয়া হয়েছে। এই অভিযোগে সাংবাদিকের বিরুদ্ধে এই হত্যা মামলা বা খুনের মামলা চলতে পারে কিনা, বা কেউ কেউ এইটাও বলতে পারেন কিনা। আমি সরকারের একজন গুরুত্বপূর্ণ লোককে এটা বলতে শুনলাম, তারা হত্যার চেয়ে খুনের চেয়েও বড় অপরাধ করেছে। এটা নিয়ে আমার দৃষ্টিভঙ্গি খুবই পরিষ্কার। আমি মনে করি যে না, এটা চলতে পারে না, অ্যাবসলিউটলি এটা চলতে পারে না। এটা খুবই অগ্রহণযোগ্য ব্যাপার। কারণ 5ই আগস্ট হয়ে যাওয়ার পরে এখন প্রায় 2.25 বছর হতে চললো। কোন সাংবাদিক প্রায় 2.25 বছর ধরে কারাগারে আছেন, এবং ওনাদের বিরুদ্ধে অভিযোগ কি? হত্যা মামলার অভিযোগ। আজকে 2.25 বছরও যদি আপনি কোনো চার্জ গঠন করতে না পারেন, বিচার শুরু করতে না পারেন, তাহলে এই মামলার আদৌ মেরিট আছে কিনা, এটা নিয়ে আমার প্রশ্ন আছে। আমি আইনের বিষয়গুলোতে অত গভীরভাবে যাব না। এটা রাজ্জাকি সাহেব যা বলেছেন, উনি হয়তো সেটা আরো ডিটেইল বলতে পারেন। এখন আমি ওনার কথা সূত্র ধরেই বলছি, এখানে 2টা লেন্স আছে। আপনি কি এটাকে লিগ্যাল লেন্স দিয়ে দেখবেন নাকি পলিটিক্যাল লেন্স দিয়ে দেখবেন? আমার মনে হয় তাদের মামলাগুলোকে পলিটিক্যাল লেন্স দিয়ে বিবেচনা করা হচ্ছে। এখানে লিগ্যাল বেসিস খুবই কম বলে আমার ধারণা। কারণ যেই হত্যা মামলার চার্জ ফ্রেম করতে বিচার শুরু হতে 2 বছরের বেশি সময় লাগে, সেখানে কি সাবস্টেন্স আছে আমি জানি না। আর আপনি যেটা বললেন যে অনেক সাংবাদিক হয়তো হ্যাঁ শেখ হাসিনার প্রশংসা করেছে, তাকে সোকল তেল মেরেছে, আমরা যেটা বলছেন, বা আরো অনেক কিছু করেছে, এইটা তাদের বিরুদ্ধে প্রতিহিংসা চরিতার্থ করার জন্য যথেষ্ট কারণ হতে পারে না। কারণ আপনার একটা রাজনৈতিক মতাদর্শ থাকে। এখন আমি দেখেন সাংবাদিকতাকে বিচার করি হচ্ছে যে দিন শেষ পাঠক আপনাকে বিচার করবে। পাঠক আপনাকে বিচার করবে। আপনি খালিদ মহিউদ্দিন সাংবাদিকতা করেন, আপনার সমালোচনা আছে, লোকে আপনাকে প্রশংসাও করছে, নিন্দাও করছে। তো এই যে নিন্দা এবং প্রশংসার ভিতর দিয়েই কিন্তু আপনার সাংবাদিকতা গড়ে উঠবে। আমরা কিন্তু কাউকে বলতে পারবো না যে সবাই আমার প্রশংসা করবে। আমার বহু এনিমি আছে সাংবাদিকতায়, থাকতেই পারে। তাই বলে কি আপনি আমার বিরুদ্ধে হত্যা মামলা ঠুকে দেবেন? এখন আসেন স্পেসিফিক ওই যে গণ অভ্যুত্থানের সময়টাতে, সেই সময় যদি কেউ স্পেসিফিকলি গণ অভ্যুত্থানের এই যে পুলিশ যেভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছে শেখ হাসিনার নির্দেশে, এটাতে যদি কেউ সমর্থন দিয়ে থাকে, রিমোটলিও দিয়ে থাকে, এটা আপনি প্রমাণ করেন, এটাকে আপনি ডকুমেন্টারি এভিডেন্সের মাধ্যমে প্রমাণ করেন। কিন্তু সেটা তো করতে পারছেন না আপনি। তাহলে একটা মানুষ কতদিন কারাগারে থাকবে? আপনি যদি মানবাধিকার সমুন্নত রাখার কথা বলেন, এটা তো বেসিক হিউম্যান রাইটস কে কন্ট্রাডিক্ট করে, তাই নয় কি? অবশ্যই। আর যদি কারো বিরুদ্ধে আপনার দুর্নীতির অভিযোগ থেকে থাকে, তাহলে সেটা চার্জ ফ্রেম আপনি করতে পারেন। কিন্তু আমি না, আমার ধারণা বাংলাদেশে এটা কেউই বিশ্বাস করবে না যেসব সাংবাদিকরা কারাগারে আছেন ওনারা হত্যা মামলায় অভিযুক্ত হতে পারেন। আমি
আমি জনাব আকবর হোসেন এই প্রশ্নটা শুরুটা আপনার থেকে করি, আমি অ্যাডভোকেট রাজ্জাকের কাছে যাব যে এইটার ব্যাপারে তার মতামত জানতে। একই প্রশ্ন। আমি কিন্তু আশা করেছিলাম যখন 5 আগস্টের পরে নতুন সরকার গঠিত হয়েছে তারা আসলে কোনো কিছু একটা লেন্সে, যেটা আপনারা দেখার কথা বলতেছেন, সেইটা একটা ক্ষমতা বানের লেন্সে দেখবেন না। কেন আমি উদাহরণ দেই, সাংবাদিকরা যে অপরাধ করেছেন প্রায় একই বা তার চেয়ে 10 গুণ বেশি অপরাধ করেছেন ক্ষমতাবান ব্যবসায়ীরা, ক্ষমতাবান সংবাদ মাধ্যমের মালিকেরা। তারা প্রায় 10 গুণ অপরাধ, আপনি যে সময়টার কথা বলেছেন সেই সময়টা বলেছেন। আমরা কিন্তু ছাত্র, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছে তাদেরকে, ডক্টর ইউনূস সরকারের সবাইকে তাদের বিরুদ্ধে একটা কথা বলতে দেখি নাই, বরং উল্টোটা দেখছি। তাদেরকে গিয়ে যারা প্রশংসা করে এসছেন তাদেরকে 21 পুরস্কার দেওয়া হয়েছে সাংবাদিকতায়, এবং অনেক হাততালি দেওয়া হয়েছে, বিশেষ সাংবাদিক সেগুলি বলা হয়েছে। এইটার কারণ কি বলে আপনি মনে করেন? মানে এটা কেমনে হইল? মানে ওয়ানলি বিকজ সাংবাদিকরা কম পয়সাওয়ালা, ব্যবসায়ীরা বেশি আমাকে জিজ্ঞেস আপনি আগে বলবেন, তারপর আমরা এক্স্যাক্টলি আপনি খুব একটা খুব চমৎকার একটা উদাহরণ তুলে ধরেছেন যে দেখুন, ব্যবসায়ীদেরকে আপনি কখনো ইগনোর করতে পারবেন না। আমি যদি সোজা কথা বলি, এই যে বসুন্ধরা গ্রুপ, এই বসুন্ধরা গ্রুপ বা এদের মতো অনেকে কিন্তু 1/11 এর সময় পালিয়ে গিয়েছিলেন। ঠিক যখন আবার আওয়ামী লীগ ক্ষমতা আসলো, তারা কিন্তু বীর দর্পে ডবল ক্ষমতা নিয়ে তারা ফিরে আসলো। একই অবস্থা আপনি দেখেন যে এরা কিন্তু সবাই আছে, তাদের ব্যবসা চলছে, সবই চলছে, তাদের সঙ্গে এখন যারা ক্ষমতাসীন দল আছে তারা নানাভাবে বৈঠক করছে। আমরা শুনছি যে আড়ালে আবডালেও বৈঠক হচ্ছে, যেগুলো প্রমাণ করতে পারবো না, সেগুলো আমরা বলবো না, কিন্তু তারা যাচ্ছেন তো বিভিন্ন মিটিং এ। কারণ হচ্ছে যে ওনারা মনে করেন, আমাদের পলিটিক্যাল পার্টিগুলো মনে করে যে আমার ব্যবসায়ীদেরকে দরকার। কারণ কি দরকার? ব্যাপারটা এরকম হতে পারে যে আপনি একজন বিজনেসম্যান, আপনার বিরুদ্ধে কিছু অভিযোগ উঠেছে, এখন সেই অভিযোগটাকে আপনার এগেইনস্টে ব্যবহার করে মানে আপনাকে একটা ক্যাশ কাউ করা হবে, যত বেশি দুগ্ধ দহন করা যায় ওইটা দিয়ে টাকা বের করা হবে। এখন সাংবাদিকের ক্ষেত্রে তো আপনি সেটা পারবেন না। আপনি বা আমি কারাগারে গেলে আমার এবং আপনার ফ্যামিলি সাফার করবে, তাই নয় কি? আমার জন্য আপনার জন্য জামিনে এসে 5-10 জন লয়ার দাঁড়াবে না, যারা পলিটিক্যাল ব্যাকআপ আছে তাদের জন্য দাঁড়াবে। সো এটা ইজি, সাংবাদিকের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করাটাও ইজি। আমি বলছি না যে তারা কোনো একেবারে সবাই দুধে ধোয়া তুলসী পাতা এই টাইপের। প্রত্যেকটা প্রফেশনে করাপশন আছে। আমাদের বাংলাদেশের প্রতিটা প্রফেশন করাপ্ট। আইনজীবীদের মধ্যে করাপ্ট নেই আমরা তো জানি, সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে কি হয়, নিম্ন আদালতে কি হয়। ব্যবসায়ীদের মধ্যে আছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে আছে, সাংবাদিকদের মধ্যেও আছে। ওকে, আমার পলিউশনটা সাংবাদিকদের মধ্যেও আছে। সো ব্যাপারটাকে আপনার দেখতে হবে। জি, আপনি শেষ করেন। জি হ্যাঁ, সেই জন্য আমি বলছি যে ব্যাপারটাকে আপনি দেখতে হবে। আপনি যদি দেখেন যে এটাকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে, তাহলে একটা উত্তর পাবেন, আপনি সেভাবে দেখবেন। আর যদি আপনি আইনগতভাবে দেখেন তাহলে আরেকটা উত্তর পাবেন, যেটা আমি বলছিলাম যে যদি আইনগতভাবে দেখেই থাকেন তাহলে একটা ব্যক্তির এগেইনস্টে আজকে 2 বছরেও চার্জ ফ্রেম হলো না কেন, বিচার শুরু হলো না কেন? এতদিনে তো রায় হয়ে যাওয়ার কথা ছিল। আমি একটু জনাব আকবর হোসেনের কথাটা একটু ধার করি যে সাংবাদিকদের বিরুদ্ধে নেরেটিভ তৈরি করাটা ইজি, ওদেরকে শাস্তি দেওয়া ইজি, যেই কারণে মানে সেটা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারও যেটা করেছেন, বর্তমান সরকারও সেটা কন্টিনিউই করতেছেন।